বেছে, বেছে সেরাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি সবসময়, প্রেজেন্ট করি। সেরকমই একটা ইমেইল আমি পড়ছি। লিখেছেন, "আমার নাম অ্যাঞ্জেল। আমি ধানমন্ডিতে থাকি। আমার লাইফে" আচ্ছা, তার আগে একটা ছোট্ট ঘটনা বলি। যদি এইরকম কখনো হয় যে আমি মানে কালকে ইনফ্যাক্ট এরকম একটা কথাও শুনেছিলাম এবং এরকম কথা হচ্ছিল যে আপনি হঠাৎ করে রাতের বেলায় পানি খেতে উঠলেন। মাঝরাতে হয়তো আপনার ঘুম ভেঙে গেল বা কোনো একটা কারণে। সাধারণত এরকম সময় তো ঘটনাগুলো ঘটে যে আপনি হয়তো আগেই ঠিকমতো ঘুমিয়েছিলেন। হঠাৎ করে কোনো একটা কারণে ঘুম ভাঙলো হয়তো পানির পিপাসায়, ফোনের শব্দে, বাইরে কোনো কিছু যে জোরে পড়েছে সেরকম একটা শব্দে। আপনি পানি খাওয়ার জন্য উঠলেন। ঘরে যাবার সময় কখনো কি এরকম হয় যে কোনো একটা আয়না পড়ে বা সেই আয়নার দিকে তাকান বা বাথরুমে ঢুকে আয়নার দিকে তাকান, এরকম কি কখনো হয়? একটা অদ্ভুত ঘটনা আমি জানি যে একটা মানুষ যে কিনা ঠিক নির্দিষ্ট একটা সময়ে যতবার ঘুম ভেঙেছে এবং যতবার সে পরে মনে রাখতে পারে না বা এরকম মানে ওই টাইমটাতে যে তাতে যাওয়া যাবে না, ওই সময় কোনো একটা কারণে মনে থাকে না। যখন সে বাথরুমে যায়, তখন সে নিজেকে অন্যভাবে আবিষ্কার করে। ঠিক সেইরকম চেহারার কোনো মানুষ না। ধরুন যে আপনার চেহারাটা, আপনার পোশাকেরই একজন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে পুরো একটা অন্য চেহারা নিয়ে, কেমন লাগবে? সো সেরকম এক্সপেরিয়েন্স করে। মানে ঠিক একই সময় তার মনে থাকে না তখন যে এখন আমার যাওয়া যাবে না বাথরুমে বা এরকম কিছু। বাট এরকম ঘটনা তাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। খুবই কষ্টদায়ক ব্যাপারটা। যাই হোক, আ লিখেছেন, "আমার নাম অ্যাঞ্জেল। আমি ধানমন্ডিতে থাকি। আমার লাইফে অনেক কিছুই আমি দেখেছি। তার থেকে একটা ঘটনা আমি শেয়ার করছি।" এই ঘটনার সাথে অনেক ঘটনাই জড়িত আছে। কিন্তু এতগুলো ঘটনা একসাথে এখানে লিখব সম্ভব না। আমি বলব যে আপনি পরবর্তী ইমেইলে আমাদের পরবর্তী ঘটনাগুলো জানাতে পারেন। যাই হোক, তিনি লিখছেন, "আমি তখন ক্লাস 9 এ পড়ি। আমি প্রায় রাত ৩টা বা ৩:৩০ পর্যন্ত কম্পিউটারে বসে, বসে গান শুনছিলাম। আমার রুমে আমি এবং আমার কাজিন একসাথে ঘুমাতাম। ও তখন ঘুমাচ্ছিল। আর আমি আমার রুমের দরজা বন্ধ করে কম্পিউটারে কাজ করছিলাম। তো হঠাৎ যেটা হলো, আমার অনেক তৃষ্ণা পেল। দেখেন, ঘটনাটা অনেকটা সিমিলার কিন্তু হবে। আমি এইজন্যই বলছিলাম। আমার সাহস হলো না যে আমি দরজা খুলে পানি খেতে যাওয়ার জন্য। কজ কজ আমার আমার আন্টি যদি দেখে এত রাত্রে আমি জেগে আছি, তো আমাকে অনেক বকা দেবে। আমি তখন টয়লেটে গেলাম আর বেসিনের কল ছেড়ে পানি খেতে থাকলাম। রাত তখন ৩:১০ এর মতো বাজে। আমাদের বেসিনের সামনে যেই মিররটা ছিল, ওটা অনেক বড় ছিল। এতটা বড় যে কেউ মিররের সামনে দাঁড়ালে মানে শরীরের হাফ পর্যন্ত দেখা যায়। তো যেটা হলো যে আমি পানি খেয়ে একবার মিররের সামনে তাকালাম, তখন কিছুই দেখলাম না। কিন্তু পরের বার তাকানোর পর যেটা ঘটল যে আমি দেখলাম আমার সবকিছুই ঠিক আছে। আমার হাত, আমার শরীর সবকিছু। কিন্তু আমার চেহারাটা একটা বুড়ো মহিলার মতো চেহারার মতো হয়ে গেছে। আমার চুলগুলো সাদা এবং কোঁকড়ানো, অনেক বড়। বুড়ো মহিলা, তার চেহারাটা এত্তটাই ভয়ানক ছিল যে আমি বোঝাতে পারব না। তার এক পাশের গালে কোনো মাংস ছিল না। আরেক পাশের গাল ছিল পোড়া। তার চোখগুলো ছিল খুব তার চোখগুলো ছিল খুব মানে আচ্ছা কড়া আচ্ছা এ মানে চোখগুলো একটু ভয়ংকর ছিল সেটা বোঝাতে চেয়েছেন। এখানে হয়তো স্পেলিং মিস্টেক আছে যেজন্য বোঝা যাচ্ছে না। সে শুধু একটা মুখেই হাসি দিয়ে তাকিয়ে একভাবেই হাসি দিয়ে তাকিয়েছিল। এই অবস্থায় আমি অনেক ভয় পেয়েছিলাম কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না। ভয়ে হাত-পা পুরো বরফ হয়ে গিয়েছিল। আমি আস্তে করে নিচের দিকে তাকালাম। তারপর কিছুক্ষণ পর আবার মিররের দিকে তাকিয়ে দেখি ওখানে কিছুই নেই। ওখানে কিছুই নেই, এই ব্যাপারটা কিন্তু আরো মারাত্মক। আপনি যদি দেখেন যে আয়নার সামনে দাঁড়াচ্ছেন, আপনার চেহারার ছবি পড়ছে না। ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত হবে যে আপনি আয়নার সামনে দাঁড়ালেন কিন্তু ওই পাশে কিছু দেখা যাচ্ছে না। আপনি প্রাণপণে দেখার চেষ্টা করছেন নিজেকে, কিন্তু আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। তো আমি চুপচাপ ওখানে বের হয়ে কম্পিউটার শাটডাউন না আচ্ছা, এটা অবশ্য উনি লেখেননি, এটা আমি বললাম আরকি। আমি চুপচাপ ওখান থেকে বের হয়ে কম্পিউটার শাটডাউন না করে সোজা তার টে আ সো সোজা তার টেনে খুলে ফেললাম। আর আমি বেডে শুয়ে পড়লাম। আর প্রচণ্ড কাঁপতে লাগলাম। সেই রাতে কিন্তু আমার ঘুম আসলো না।
কোনো রকমে রাত পার হলো। সকালে উঠে আমি আমার কাজিনকে বললাম। ঠিক বিশ্বাস করলো কিন্তু ও ঠিক বিশ্বাস করলো কিন্তু ঘরে কেউ বিশ্বাস করল না। মানে বাকি যারা ছিল তারা বিশ্বাস করল না। এই ঘটনা শুরু হওয়ার আগেও আরও অনেকগুলো ঘটনা আছে। আমি চাইবো যে আপনার ঘটনাটা অনেক বেশি ইন্টারেস্টিং। সুতরাং আপনার অন্য যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো একে, একে আমাদের লিখে পাঠান। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ইমেইল করেছেন এর মধ্যেই নিলয়, আমাদেরকে ইমেইল করেছেন বায়েজিদ, আমাদেরকে ইমেইল করেছেন কুমার বয়রা থেকে, প্রমি রাজশাহী থেকে, সালাম মনি তিনি হচ্ছেন স্টুডেন্ট রাজশাহী থেকে। এছাড়াও ঘুমন্ত বনমালা তিনি আমাদের এসএমএস করেছেন, রূপম এসএমএস করেছেন সাজমি বরিশাল থেকে এসএমএস করেছেন, মাহবুব হাতিয়া থেকে, ও মাই গড অনেক দূর থেকে। এছাড়াও এসএমএস করেছেন অরজিৎ, এসএমএস করেছেন আমাদেরকে ইলিয়াস ময়মনসিংহ থেকে, এসএমএস করেছেন লিসা, এসএমএস করেছেন অনি, কনক, এক্সম্যান, শোভন খুলনা থেকে, শহীদুল সহ আরও অনেকে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এবং যারা এসএমএস করতে চান তারা লিখুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান তারা লিখুন ভূত FM BHWTFM@radiofurti.fm RADIOFOORTI.fm। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের প্রথম একদম যার সাথে আমরা কথা বলবো, আমাদের একজন গেস্ট। তিনি রাস্তায় একটা জিনিস এক্সপেরিয়েন্স করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তিনি তার লাইফে এক বিচিত্র ঘটনার সম্মুখীন হন, যদিও নিজের চোখে দেখেননি। শুনেছেন তার ড্রাইভারের কাছে আদমখোর, আমরা জানি না যে আদমখোরের নাম আপনারা শুনেছেন কিনা, সেই ভয়ঙ্কর ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। ওকে, আপনার নামটা একটু বলবেন। আমি তরুজামান, হুম, মিরপুর কাজীপাড়া থেকে এসেছি। ওকে। সো কি হয়েছিল সেই আদমখোরের ব্যাপারটা কিভাবে আপনি কিভাবে এক্সপেরিয়েন্স করলেন বা আপনার ড্রাইভার কিভাবে এক্সপেরিয়েন্স করেছিল? অ্যাকচুয়ালি আমি কোরবানি ঈদের আগে শুটিংয়ে যাচ্ছিলাম ওকে। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে। এখানে আমার ড্রাইভারটা ছিল আমার হোম ডিস্ট্রিক্টেরই। ওনার সাথে যখন যাই তখন আমার বলতেছে যে বস, আপনি কি ভূত বিশ্বাস করেন, ভূত ভয় পান? আমি বললাম যে ভূত বিশ্বাস করবো, ভূত ভয় পাওয়ার কি আছে, এটা আনসার্টেন একটা ব্যাপার। কিন্তু বললো কি যে বস, আমি এমন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি যে রীতিমতো সেখান থেকে মানে বেঁচে ফিরে আসছি। আচ্ছা। আমি বললাম কি ঘটনা? বলল যে এই কিছুদিন আগে যে গত বর্ষা সিজনে যে লঞ্চ দুর্ঘটনা হয়, লঞ্চ দুর্ঘটনায় মৃত মানুষ নিয়ে সে যাচ্ছিল চিটাগংয়ে। এবং চিটাগং যাওয়ার পথে রাত হয়ে যায়, রাত 12টা ওভার হয়ে যায়। তখন গাড়িটা তার চলতেছিল যে প্রায় 90 আপ। চলার পরে হঠাৎ একটা খোলা জায়গায় এসে গাড়িটা একেবারে পুরা নিউট্রাল হয়ে যায়, একেবারে জায়গার উপরে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে গাড়ির ভিতরে যে লাইটটা সাদা আলো আস্তে আস্তে লাল হতে দেখো পুরো রেড কালার হয়ে যায় এবং গাড়িটা আস্তে আস্তে কাঁপতে শুরু করে। আচ্ছা। তখন ড্রাইভার তার হেল্পারকে বলে যে নামতো, নাইবা দেখতো গাড়ির চাকা পাংচার হয়ে গেছে কিনা, আর গাড়ির চাকাগুলো ভালো করে জ্যাক দে। আচ্ছা। এর ভিতরে গাড়ির কম্পন শেকটা আরো অনেক মাত্রায় বেড়ে যায়। একা গাড়ি কাঁপছে। হ্যাঁ, একা একা গাড়ি কাঁপতেছে এবং পিছনে যে লাশগুলা র্যাপ করা দিয়ে তালাই দিয়ে র্যাপ করা, ওগুলা যে খুলতেছে ওর সাউন্ডটা পাওয়া যাচ্ছে যে কিন্তু চট কিছু চট করে। মানে যারা আশেপাশে আছে তারা কেউ কিছু দেখতে না, পাচ্ছে না। আশেপাশে থাকার ভিতরে ড্রাইভার আর তার হেল্পার আচ্ছা। খুলতেছে। তখন তার মনের ভিতরে একটা ভয় থাকে। তখন হেল্পারকে বলে যে দৌড় দে। হেল্পারও দৌড় দেয়, সে দৌড় দিয়ে যায়। প্রায় 1.5 কিলোমিটারের মতো তারা দৌড়ায়। স্পেশাল ক্ষেত 1.5 কিলোমিটার পরে যায় একটা বাড়ি পায়, বাড়ির উপরে তারা উপরে পড়ে এবং ডাকে যে প্লিজ কেউ হেল্প করে না। হেল্প করার জন্য ডাকে। তারা দরজা খুলে না। যখন বলছে যে আমি ড্রাইভার, দরজাটা খুলেন, বিপদে পড়ছি। তখন তার দরজা খুলে বেরোয়। বের হওয়ার পরে যে শুনে যে আসলে কি ঘটনা, তখন তো গরম পানিতে গোসল করে, একটু মদ জেনানে ফুটো দেয়। ও সকালবেলা লোকজন নিয়ে যায় গাড়িতে, দেখে যে গাড়ির সবগুলো তালাই, এই লাশের যে র্যাপিং করা ছিল তালাই সবগুলো খোলা এবং ভিতরে কোনো হার্ট কিংবা কলিজা টলিজা এগুলো কিচ্ছু নেই। আচ্ছা। টোটালটা একেবারে পুরো বিভৎস অবস্থা। তখন এলাকাবাসী লাশগুলো ধরে আবার তালাইটাতে পেঁচিয়ে আবার পেঁচিয়ে আবার ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলেন যে কি দেখেছিলেন তিনি বা এরকম কিছু? অ্যাকচুয়ালি সে বললো আমাকে যে আদমখোর।
বেসিক্যালি আমিও সেদিন প্রথম আদম করে কথা শুনছি যে এরা নাকি মানুষ খায়, মৃত মানুষদের এরা একটু বলবেন দেখতে কেমন হয়? আমি তো শোনাচ্ছি, আপনি একটু দেখতে অ্যাকচুয়ালি আমি বললাম যে তুমি কি এটা দেখছো? শোন ভাই এটা কি দেখছো তুমি? বললো যে বস আমি তো এটা এই ঘটনায় দেখি নাই, আগে একবার এরকম একটা লাশ নিয়ে যাওয়ার পথে আমি দেখছি, এক পলকের জন্য দেখছি। মানে বর্ণনাটা খুব বীভৎস বর্ণনা, যে গলা থেকে মাথা নাই আচ্ছা, এবং গায়ে বিশেষ বিশেষ জায়গায় কিছু চোখ আছে, 2 হাতটা লম্বা করা। 2 হাত অনেক লম্বা, গলা নাই, মানে গলার উপরে মাথা নাই আরকি, এবং শরীরের বিভিন্ন জায়গায় চোখ বসানো। আমি কিন্তু এই ধরনের ঘটনা এর আগেও শুনেছি। আমি শুনেছিলাম একটা রুটের ঘটনা যে বাসে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে যে কয়েকজন মানুষ বসে, বসে বেশ আরাম করে লাশ খাচ্ছে। এবং এর আগেও আমরা এখানেও আমাদের রেডিও ফুর্তিতেও কেউ আমাদের এসএমএস করে বলেছেন এরকম যে তারা যেটা এক্সপেরিয়েন্স করেছেন সেটা অনেক উদ্ভট টাইপের একটা জিনিস। সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখেন যে নৌকার মধ্যে লাশ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখা গেল যে মানে গন্তব্যে আসার আগেই লাশের মাথা অলরেডি খাওয়া হয়ে গেছে। এবং আপনি যেভাবে বলছিলেন আমাকে একটু আগে ঘটনাটা, মানে অন এয়ারে না, আমাকে যখন ঘটনাটা বলছিলেন তখন যেভাবে বলছিলেন আরকি যে ঠিক মুখে তুলে যে খাচ্ছে এরকম না। কিছু, না, কিছু অংশ উধাও হয়ে যাচ্ছে। ওটা জাস্ট দেখা যাচ্ছে যে ওটা যখন খুলে হাত দিয়ে খোলার পরে হাত দিয়ে এই পার্টগুলো আলাদা করার পরে অটোমেটিকলি নাই হয়ে যায় বা ভ্যানিশ ভ্যানিশ হয়ে যায়। এরকমই আমিও এরকমই শুনেছিলাম। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি। আমরা আরেকটা ঘটনা শুনে আসবো। আমাদের একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনার আমি ১ম এ আপনার পরিচয়টা একটু সবার কাছে বলি যে আপনি কে? আমি হচ্ছে রাবেয়া রাবু। আমি লালমাটিয়া থেকে এসেছি। ওকে। তো রাবু বলি, হ্যাঁ? জি। হ্যাঁ, রাবু আপনাকে যেটা বলব যে আপনি আপনার বাবাকে নিয়ে আপনার বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা আমাদেরকে বলছিলেন। তার আগে একটা ঘটনা একটু মানে হিন্ট দিবেন আপনি যে মানে আপনি কোনো একটা জায়গায় ছিলেন, কোনো একটা কোয়ার্টারে যেখানে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটতো এবং অনেকে এক্সপেরিয়েন্স করেছে, মানে ঢাকার বাইরে কোনো একটা জায়গায়, রাইট? জি। তো ওই আপনাদের মানে লাইফে যে প্যারানরমাল যে ব্যাপারগুলো ঘটেছে তার কিছু, কিছু ব্যাপার আগে বলেন যে আপনারা এই প্যারানরমাল ঘটনার সাথে মানে পরিচিত আপনার কিরকম বয়স থেকে? আমি অনেক ছোট থেকেই হুম। আ মানে স্টিল নাও আমাদের বাসায় যে আমার দাদু আছেন তার পেট থেকে সাপ হয়েছে যেটা জিন। ওহ মাই গড! এটা আমার নিজের চোখে দেখা। আমি দেখেছি। এটা আপনি স্টিল নাও আছে আমাদের বাসায় আছে। এবং কেউ যদি আপনাদের সেটা ইনভেস্টিগেট করতে চায় বা যেতে চায় তাহলে আপনি সেটা পারবেন ব্যবস্থা করতে, রাইট? হোপ সো। ও কারণ এগুলো অনেক প্রবলেম হয় তো। হুম। বাট এটা আপনাদের ফ্যামিলির সবাই জানে। এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। ওকে। তো আপনার বাবার কাছে যে ঘটনাটা শুনেছিলেন সেই ঘটনার About his dad met এটা হচ্ছে যুদ্ধের কিছু পরের কাহিনী। আমার বাবা, আমার চাচা আর আমার ফুপা একদিন বিকেলে আমার মানে দাদু বাড়ি হচ্ছে মানিকনগর, আমরা পাবনায় থাকি। আর আমার হচ্ছে নানু বাড়ি হচ্ছে নগরবাড়ি। ওকে। তো আমার বাবা বিয়ে করার পর আমার মাকে নগর বাড়িতে রেখেছিলেন যুদ্ধের জন্য। তো আমার বাবা তখন স্টুডেন্ট ছিলেন, চাকরি ছিল না। তো একদিন আমার মাকে দেখার জন্য নগর বাড়িতে যান। তো গিয়ে দেখেন আমার মা নেই, বেড়াতে গিয়েছে। তো আমার নাম তখন বলে যে, "এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা যেও না। এই রাস্তাটা অনেক ভালো না। তো তোমরা পরে যাও, সকালে যাও।" তো আমার বাবা, চাচা আর ফুপা তখন ইয়াং ছিলেন, তো তারা এগুলো বিশ্বাস করে না। তারা হাঁটা শুরু করে যে, "না, আমরা আজকেই যাবো।" ওকে। তো যায়। যাওয়ার পরে যে মানিকনগর যেটা, সেটা হচ্ছে উত্তরের দিকে। তো তারা আকাশে আর সেটা যেতে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা লাগে। তো যেতে, যেতে তাদের সন্ধ্যা হয়ে যায়। তো আকাশে একটা তারা মানে ফলো করে তারা যেতে শুরু করে। কিন্তু তারা উত্তরের দিকে যখনই যেতে চায়, তারা দক্ষিণের দিকে চলে যায়। মানে তারাটা সরে যাচ্ছে। হ্যাঁ, তারাটা সরে দক্ষিণের দিকে চলে যাচ্ছে। তারা যত চেষ্টা করছে উত্তরের দিকে যেতে, কিন্তু তারা কিছুতেই পারতেছে না। তো তাদের গা, হাত পা অনেক ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখে পিছন থেকে অনেক শব্দ হচ্ছে, যে পালকি নিয়ে যায় না? বিয়ের পালকি মানে সন্ধ্যার পরে পালকি নিয়ে যাচ্ছে। তো পিছনে তাকিয়ে দেখে যে ৪ জন মানুষ নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সাথে, সাথে কেউ উধাও।
তো তাদের গা তো আরও অনেক ভারী হয়ে যায়। তারা তো হাঁটা শুরু করার পর অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছায়। অন্য একটা গ্রামে গিয়ে যেখানে যাওয়ার কথা ছিল। যেখানে তাদের যাওয়ার কথা ছিল না। তখন ওখানে একটা লোকের সাথে তাদের দেখা হয়। তখন আমার বাবা একটু সাহসী ছিলেন। তারা এগুলো বিশ্বাস করেন। তো তারপরেও সাহস করে বলছে যে, "এটা কোন গ্রামে আসছি আমরা?" তো বলে, "এটা তো সোনাপদ্মা। তোমরা কোথায় যেতে চাও?" বলে, "আমরা তো মানিকনগরে যেতে চাই।" আচ্ছা। আমি বলছি, "ওটা তো উত্তরের দিকে। তোমরা দক্ষিণের দিকে আসছো কেন?" বলে কি, "দেখেন, আমরা অনেক চেষ্টা করতেছি উত্তরের দিকে যেতে, কিন্তু কিছুতেই পারতেছি না।" ওকে। তো বলতেছে, "ঠিক আছে।" দেখাই দিল উত্তরের দিক। তারা গেল। যাওয়ার পর যাচ্ছে, যেতে মানে অনেক কষ্ট করে তারা যাচ্ছে। যাওয়ার পরে পিছনে দেখি একটা শব্দ হচ্ছে। তো আমার চাচা মানে আমার বাবার ফুফার থেকে একটু বেশি সাহসী। তো বলতেছে, "তোরা আয়তুল কুরসি পড়। কিছুতে আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না। আম আর পিছনের দিকে তাকাবি না তোরা।" তারপরে আমার চাচা কিছু দূর হাঁটার পরে বলছে, "না, এত শব্দ, দেখি তো পিছনে কি।" এক নজর দেখে যে পিছনে অনেক লম্বা একটা লোক, নাকি পাঞ্জাবি পরা, অনেক বড়, তার হচ্ছে দাড়ি এবং অনেক বড় চোখ, তাদেরকে ধরার চেষ্টা করতেছে। হুম। তাদেরকে নাকি অনেক ধরার চেষ্টা করতেছে। তখন আমার চাচা তো সামনে তাকাইছে। তাকানোর পর আমার বাবা আর ফুফাকে বলছেন যে, "তোরা আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না, তোরা হাঁটে।" ওদের গা তো আরো ভারী হয়ে গেছে। তারা তো হাঁটতে পারতেছে না। তারপর দেখি সামনে একটা লোক মানে হারিকেন নিয়ে আসতেছে। কারণ তখন গ্রামে রাতের বেলায় আ গরু দেখার জন্য হারিকেন নিয়ে অনেকেই বের হয়। তো উনি বের হইছেন, তখন বলতেছে কি, আ বলছি, "এটা কোন গ্রাম?" হ্যাঁ, তো বলতেছে, "এটা লেওনাইপাড়া গোরস্থান। তোমরা এখানে কিসের জন্য?" এবং যেখানে যেতে ৩ থেকে ৪ ঘন্টা লাগে, সেখানে আব্বুদের অলরেডি মানে মধ্যরাত হয়ে গেছে। আচ্ছা। অনেক। তারপরে ওনা বলছে, "এটা তো লেওনাইপাড়া গোরস্থান। তোমরা এখানে আসছো কেন?" তো বলছে, "আমরা না মানিকনগর যেতে চাচ্ছি, কিন্তু আমরা কিছুতেই যেতে পারতেছি না।" বলতেছে, "এটা তো উত্তরের সাইড, এটা তো দক্ষিণ। তোমরা এখানে আসছো কেন?" বলতেছে কি, "দেখেন, আমরা তো যেতে পারতেছি না। আপনার কাছে তো হারিকেন আছে। আপনার যদি কষ্ট না হয় তাহলে আমাদেরকে একটু কি আগিয়ে দিবেন?" তো বলতেছে কি, দেখে কি তারা তো রীতিমতো কাঁপতেছে ভয়ে। বলছে, "ঠিক আছে, আপনাদের এই উপকারটা আমি করব।" তারপর তাদেরকে নিয়ে গিয়েছে হারিকেন সহ। আর এইসব জিনিস আলো দেখে অনেক ভয় পায়। তখন বাবাদের গায়ে একটু ইজি হইছে। তারপরে বাবারা আমাদের বাড়ির উঠানে গিয়ে আমার চাচা তো ওটা দেখছে। দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানে উঠানে গিয়ে পৌঁছেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে তার মুখে পানি-টানি ঝাপটা দিয়ে তারপরে বলছি, "কি হইছে?" বলে কি, "আমি একবার পিছনে তাকাইছিলাম। তাকাই দেখি এরকম লম্বা একটা মানুষ, মানে পাঞ্জাবি পরা, অনেক বড় তার দাড়ি এবং অনেক বড় চোখ করে আমাদেরকে ধরার অনেক চেষ্টা করতেছিল। না, আয়াতুল কুরসির আলোটা না থাকলে আমরা হয়তোবা বাঁচতে পারতাম না। এবং তাদের আমাদের বাড়িতে পৌঁছাতে সময় লাগছে, মানে ভোরের আজান পড়ে গেছে। মানে ৩-৪ ঘন্টার রাস্তা, তাদের ভোরের আজান পড়ে গিয়েছে। তারপর থেকে আমার বাবা একটু হলেও বিশ্বাস করে যে আদৌ ভূত বা বা এরকম এরকম টাইপের কিছু আছে। ওকে, ওকে। যাই হোক, আমি আরও একটা ঘটনা আপনাদের সামনে জানাতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে ইমেইলেই পেয়েছি আমি। লিখেছেন যে, "ভাইয়া, আমার নাম অন্তর এবং আমি মাদারীপুরে থাকি।" ওকে? তো মাদারীপুর থেকে তিনি লিখেছেন, "ভাইয়া, আমি যে ঘটনাটা বলছি, 1 ইয়ার আগে ঢাকার মিরপুরের আচ্ছা, একটা কলেজের কথা তিনি বলেছেন। সেই কলেজটা প্রাইভেট হোস্টেলে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন আমি সেই কলেজে 2nd ইয়ারে পড়ি অ্যান্ড আমি একটি হোস্টেলে থাকি। হোস্টেলে ঘটনাটি ঘটেছে।" ওকে? তিনি বলেছেন যে, যেহেতু আমরা প্রাইভেট হোস্টেলে থাকতাম, তাই সেখানে রুলস থাকা সত্ত্বেও আমরা তেমন কেয়ার করতাম না। তেমন একটি রুলস হলো, এক রুমের স্টুডেন্ট অন্য রুমে কোনো কাজ ছাড়া যেতে পারবে না। বাট আমরা এটি কেয়ার করতাম না। আমার রুম ছিল আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু। আমার রুমে আমার এক ফ্রেন্ড এবং আমার একটা ফ্রেন্ড আজাদ থাকতাম। আমাদের বিল্ডিং ছিল 5th ফ্লোরে। আমার রুম ছিল 3rd ফ্লোরে। আমার রুমে প্রতি রাতে আড্ডা হতো প্রায় ৩টা থেকে ৩:৩০ পর্যন্ত। আমরা প্রায় ১০ জন ১২ জন একসাথে আড্ডা দিতাম। তখন আমাদের কলেজে সামার ভ্যাকেশন চলছিল। তাই প্রায় স্টুডেন্ট রাতে ওদের বাড়িতে চলে গেছে, অল্প কয়েকজন ছাড়া। তো অ্যা যথারীতি এক রাতে আমি এবং আরও ৩ জন ফ্রেন্ড মিলে কার্ড খেলছিলাম। তখন প্রায় রাত ২:৩০ থেকে ২:৪৫ হবে। রাত যেহেতু অনেক হয়েছিল, তাই আমাদের কিছুটা ক্ষুধা লেগেছিল। তো আমরা সবাইকে বললাম, "কার রুমে কি খাবার আছে নিয়ে আয়।" তারপর সেগুলো হচ্ছে এক জায়গায় করে আরকি খাওয়া হবে। এখন যে ঘটনাটা ঘটেছিল যে, একজনের মধ্যে, তার নাম হচ্ছে তুমান। আচ্ছা, তুমান বলল যে তার রুমে খাবার আছে অ্যান্ড আমরা ওকে বললাম যে খাবার নিয়ে আসতে এবং খাবার আনতে ও রুমে গেল। রুম ছিল 2nd ফ্লোরে।
তো চলে যাওয়ার পর আমি, শুভ অ্যান্ড আজাদ কার্ড খেলা রেখে গল্প করা শুরু করলাম। প্রায় ২০ মিনিট পার হয়ে গেছে, তুমান আসছে না দেখে আমরা ওর রুমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ভাবছি ওর রুমে ও একা আছে, তো আমরা ওর রুমে গেলাম অ্যান্ড গিয়ে আমাদের লাইফের মোস্ট হরেবল থিং এক্সপেরিয়েন্স করলাম। গিয়ে আমরা যা দেখলাম তা হলো তুমান ফ্লোর থেকে ১ ফুট ওপরে, তুমান ফ্লোর থেকে ১ ফুট ওপরে, এবং ওর সামনে কালো ছায়ার মতো সামথিং দাঁড়িয়ে আছে এবং ওর গলা চেপে ধরে রেখেছে। এটি আমাদের দিকে একবার তাকালো, দেন জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। জানালাটা ছিল গ্রিল দেয়া, সো ইট ওয়াজ ইম্পসিবল যে কেউ একজন জাম্প করে থ্রু দ্য উইন্ডো চলে যাবে। তুমান আনকনশিয়াস হয়ে পড়ে গেল। এসব দেখে শুভ অজ্ঞান হয়ে গেল। শুভ ছিল একটু ভীতু টাইপের। আমি এবং আজাদ কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেলাম, এবং দেন আমি এবং আজাদ টিচার হোস্টেলের ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বললাম। অন্য কিছু ফ্রেন্ডকেও ডাকা হলো, এবং কিছুক্ষণ পর টিচার ম্যানেজার আসলেন এবং তুমানের জ্ঞান ফিরে এলে তাকে আমরা জিজ্ঞেস করি যে কি হয়েছিল। তখন সে যা বলে তা হলো, যখন ও রুমে যায়, এই ঘটনাটুকু ভালো করে শুনবেন, যখন ও রুমে যায় তখন ও দেখে কেউ একজন ওর বেডে চাদর মুড়ি দিয়ে বসে কাঁদছে, এবং তুমান ভাবে এটি ওর রুমের নিউ রুমমেট অ্যান্ড ওর ঘাড়ে জাস্ট হাত দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেটি ওর দিকে তাকালে দেখে একটি কালো ছায়ার মতো সামথিং, মানে মুখটা ছায়ার মতো হবে হোপফুলি, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। এরপর এটি ওর গলা চেপে ধরে অ্যান্ড দেন ওর আর কিছুই মনে নেই। পরে আমরা ওর রুমমেটকে খুঁজে পাই অন্য আর এক রুমে। সে আড্ডা দিচ্ছিল এমন অবস্থায়। সে ছিল আমাদের ১ ইয়ারের জুনিয়র, তাই সে আমাদের সাথে আড্ডা না দিয়ে অন্য একটা রুমে আড্ডা দিচ্ছিল। পরদিন স্যার হোস্টেলে মিলাদ পড়িয়ে দেন এবং রুমটি লক করে দেন। এরপর আমরা এলাকার লোকদের কাছে বাড়ি সম্পর্কে জানতে চাইলে তারা বলে সেটা হলো যে ওই রুমে একটি ছেলে ছিল যে সুইসাইড করেছিল। এরপর থেকে মাঝে মাঝে প্রবলেম হতো, তাই বাড়ির মালিক বাড়িটি সেল করে দেয়। ওই বাড়ির একটি কাহিনী আছে, তা হলো নেক্সট টাইম যে বাড়িটা কেনে তার মেয়েও একইভাবে সুইসাইড করে এবং বাড়িটি অনেক দিন খালি থাকে। অ্যান্ড দেন আমাদের স্যার তার বিজনেসের জন্য কম রেটে সেই বাড়িটা কিনে হোস্টেল বানিয়ে ব্যবহার করে। ওই জায়গা সম্পর্কে আরেকটা কাহিনী শুনি, তা হলো যে ওই বাড়িতে যেখানে বাড়িটি করা হয়েছিল 1971-এ সেখানে গণকবর ছিল। মিরপুর এলাকায় কিন্তু। এবং তিনি বলছেন যে আমার কয়েকটা কথা মিসিং হয়ে গেছে, তা হলো যে আমরা ছিলাম ওই হোস্টেলের ফার্স্ট ব্যাচ, এবং অ্যানাদার জিনিস হলো যে রুমে যে ঘটনাটা ঘটেছে সেই রুমটা অনেক দিন খালি ছিল, এবং ঘটনাটা ঘটে প্রায় ১ থেকে ১.৫ উইক আগে তুমান ওই রুমে যখন শিফট করে। ওকে, যাই হোক, আমার কাছে এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। হোপফুলি আপনাদের কাছেও অনেক ইন্টারেস্টিং লাগবে। এবং আসলে জিনিসটা হচ্ছে কি, যে আমি অনেকগুলো ইমেল এবারও পেয়েছি এরকম, যে নিজেকে দেখা। আমি এটা এই ব্যাপারগুলো না অনেকের সাথে ঘটেছে, এবং আমি এরকম অনেক মানুষকে চিনি যারা নিজেই নিজেকে দেখেছেন। এরকম ঘটনা কিন্তু ঘটে। সো আপনারা নিশ্চয়ই এরকম ঘটনা আছে, ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করতে চাইলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আমাদের আরও একজন গেস্ট রয়েছেন। এর আগেও আমরা তার কাছে অনেক ঘটনা শুনেছি। এর আগের সময় হয়তো অনেক কিছুই মিস হয়ে গিয়েছিল। আজকে তিনি বলবেন, আপনার নামটা একটু বলবেন। আমি তপু, মিরপুর থেকে। আচ্ছা তপু, আপনার আজকে যে ঘটনাগুলো আপনি শেয়ার করতে চান তার মধ্যে থেকে প্রথম যে ঘটনা, সেটা কি ঢাকাতেই ঘটেছিল নাকি অন্য কোথাও? হ্যাঁ, আমি যে ঘটনাটা শেয়ার করবো ওটা ঢাকাতেই। তবে ঘটনাটা বলার আগে একটু আগে যে আপনি ইমেলটা পড়লেন, শুনুন আমি একটু কিছু বলতে চাই। শিওর, বলেন। তো আপনার কাছে যে ইমেলটা আসছে ওটা বলা হয়েছে একটা হোস্টেলের কথা। তো ওইখানে কেউ হয়তোবা একাধিক ব্যক্তি সুইসাইড করছে। তো সুইসাইড জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানুষ যখন মারা যায়, অপঘাতী মৃত্যু যেটাকে বলা আরকি। ওই অপঘাতী মৃত্যুটা এরকম হয় যে তার আত্মাটা চলে যায় না। তো থেকে যায়। হ্যাঁ, থেকে যায় এবং ওটা অতৃপ্ত থাকে। তো যদি আপনি ভূতে বিশ্বাস করেন বা অলৌকিক কিছুতে বিশ্বাস করেন, কারণ অহরহই আমাদের সাথে, আমাদের আশেপাশে হয়তোবা কারোর সাথে ঘুরতেছে এমন কিছু। তো যাই হোক, তো এই আত্মাগুলা দেখা যায় তখন অনেক সময়, বিশেষ করে যখন নির্জন সময় হয় আরকি। তো তখন দেখা যায় তাদের দেখা যায়, অথবা তারা কখনো হয়তোবা কারো সামনে পড়ে যায়।
আমি কথাগুলো বললাম কারণ আমি যে ঘটনাটা বলবো আমার হুম। লাইফের, তো ওই ঘটনাটা এটার সাথে রিলেটেড। তার আগে আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। রেডিও ফুর্তিতে আমি যেদিন ১ম আসলাম, তো সেদিন একটা ঘটনা বলি। হয়তোবা রেডিও ফুর্তিতে যারা আছে, যারা ভূত এফএম এর সাথে জড়িত, তারাও হয়তোবা জানে না যে রেডিও ফুর্তিতে রাত জেগে অনেকগুলা মানুষ পাহারা দেয়। তাদের লাইফে অনেকগুলো ঘটনা আছে। তো সেদিন আমার সাথে আমার এক বড় ভাই, তরু ভাই, যে এখন উপস্থিত স্টুডিওতে। আমরা ২ জন একজনের ঘটনা শুনেছিলাম। তো ছোট্ট করে সেই ঘটনাটা বলি, তারপর আমার ঘটনাটা আমি যাচ্ছি। তো রেডিও ফুর্তির নিচে নাইট গার্ড সে একজন। তো তার কাছে আগ্রহী আমরা জিজ্ঞেস করলাম, "আচ্ছা চাচা, আপনি কখনো কি ভূত-টুত কিছু দেখেন নাই? বা আপনার লাইফে এমন কোনো ঘটনা নাই? একটু শোনান আমাদের, একটু শুনি। যেহেতু আজকে ভূতের গল্প শুনতে আসছি বা বলতে আসছি, একটু কিছু শোনান।" হুম। তো সে তার লাইফের একটা ছোট্ট এক্সপেরিয়েন্স বলল যে সে একদিন রাতের বেলা রাস্তায় হাঁটতেছিল, গ্রামের রাস্তায়। মানে হুম। সে তার এক আত্মীয় বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে রাতে ফিরতেছিল। তো সে তার সামনে একটা অদ্ভুত একটা প্রাণী দেখছে। ওটাকে আপনি বিড়ালও বলতে পারেন, আবার বিড়াল না বলে অন্য কিছুও বলতে পারেন। কারণ বিড়ালটা ছিল ওটার সাইজের চেয়ে অনেক বড়। না মানে সাধারণ বিড়ালের চেয়েও অনেক বড়। তো যাই হোক, এই ঘটনা আমি আর বেশি দূর যাব না। আমার এক্সপেরিয়েন্স এ চলে যাই। জাস্ট আমি একটু নলেজ দিতে চাইলাম ভূতের ফ্রেন্ডদের যে আপনাদের আশেপাশে হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে প্যারানরমাল যে ব্যাপার-স্যাপার নিয়ে এক্সপেরিয়েন্স, এই ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন, মানে যেকোনো মানুষকে রাস্তায় দাঁড়িয়ে একদম স্ট্রেইট যেকোনো মানুষ, যেটা ১ম মানুষটা আপনার সামনে পড়বে, তাকে যদি বলেন যে, "আপনি এরকম কোনো ঘটনা কি জানেন?" হ্যাঁ, সে জানে। মানে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যে ঘটনা জানে না বা এরকম একটা ঘটনাও তার জীবনে, মানে নিজের জীবনে না হোক, তাদের পরিবার, তাদের ফ্যামিলি বা চারপাশের বন্ধু-বান্ধব কারো জীবনে ঘটেই বা তার কানে আসেনি। মানে ঘটনা কানে এসছেই। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আচ্ছা থাক, আর এই ব্যাপার নিয়ে আমরা মাথা না বলি। ওকে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, গত অনুষ্ঠানে আমি সুমন ভাইয়ের সাথে ওই ঘটনাটা শেয়ার করছি। তো সুমন ভাই আমাকে অনেকবার বলছে যে, "থাক, বলার দরকার নেই।" তো তারপর আমি বলব। তবে আমি লিসেনারদের রিকোয়েস্ট করব, প্লিজ কাইন্ডলি এরকম কোনো স্টেপ নিবেন না। কারণ হয়তোবা এটা আপনার লাইফের জন্য খুব খারাপ হতে পারে। তো যাই হোক, তখন আমাদের বয়স ছিল অনেক অল্প। তো অল্প বলতে এত অল্প না যে কোনো কিছু বুঝি না। মানে কেবল আমরা তখন মাধ্যমিক পরীক্ষা থেকে উত্তীর্ণ হইছি। তো হাতে অবসর সময় একদম মানে অফুরন্ত যাকে বলে। শেষ মানে মানে সেই সময় শেষ করা যায় না এরকম একটা হ্যাঁ, অবস্থা। সারাদিন ঘুরে ফিরে আড্ডা দেই। মানে দেখা যায় আড্ডা দিতেও তখন বোরিং লাগে। তো তখন আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড ছিলাম আমরা, যারা আমাদের এই প্যারানরমাল জিনিসগুলোর প্রতি আমাদের আকর্ষণ ছিল। তো তার মধ্যে একটা ফ্রেন্ড ছিল, সে রনি। তো সে গুলশানেই থাকতো। তার বাসায় আমাদের বেশিরভাগ আড্ডা দেওয়া হতো। হুম, একদিন আমরা ঠিক করলাম যে আমরা চক্রে বসবো। আচ্ছা। তো হঠাৎ করে এমন মানে অনেকদিন থেকে এমন করতেছে। হঠাৎ করে একদিন রনি বলল, "আচ্ছা ঠিক আছে, আজকে আমার বাসা খালি আছে, হুম, তোরা আসতে পারিস।" ওকে। তো ওর বাসাটা ছিল ডুপ্লেক্স। হুম, তো আমরাও একদিকে একদম কোণার একটা রুম, যে রুমটা স্টোর রুম হিসাবে ব্যবহার করা হতো হয়তোবা একসময়। তো ওই রুমটা বেছে নিলাম। ওই রুমের মধ্যে কোনো জিনিসপত্র নাই। আরকি তেমন একটা জিনিসপত্র নেই। তো তারপরেও যা ছিল আমরা সব পরিষ্কার-টরিষ্কার করে নিয়ে ওই রুমে বসলাম। হুম। আমি চক্রে বসার নিয়মটা বলব না। না, যতই একদমই দরকার নেই। যতই আগ্রহী হোক লিসেনার, আমি চক্রে বসার নিয়মটা না, বলব না। দরকার নেই। তো যাই হোক, এইটুক বলে রাখি যে চক্রে বসতে হলে এট লিস্ট ৮ জন মানুষ লাগে, উভয় লিঙ্গের। মানে ছেলে-মেয়ে। রাইট। তো আমরা তো মেয়ে কাউকে পাইনি রাত্রেবেলা যেহেতু। তো আমরা ছেলেই ছিলাম সবাই। তো আমরা সবাই গোল হয়ে বসছি একসাথে। বসার পরে চক্রের যে মানে নিয়মগুলা, ওই নিয়মগুলা ফলো করতেছি। তো সবার মধ্যে একটা কনসেনট্রেশন আনতে হয় যে মৃত মানুষের প্রতি বা মৃত আত্মার প্রতি। আর ঘরটাকে করতে হলো একদম মানে আলো শূন্য না এইরকম। এবং সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে বিশ্বাসটা রাখতে হয় যে হ্যাঁ, হ্যাঁ, মনের মধ্যে আসলেই সেরকম হবে কিছু যে ঘটবে। আত্মা বলতে একটা কিছু আছে বা ভৌতিক কোনো একটা কিছু আছে। প্যারানরমাল কিছু একটা আছে। তো যাই হোক, Loudest dot mid. আমরা যখন সবাই একসাথে মানে এমন কনসার্ন হইছি, হওয়ার হুম, পরে হঠাৎ করে আমাদের ঘরের লাইট অফ হয়ে গেল। আচ্ছা। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, লাইট যেটা ছিল ওটা ছিল মোম। তো আর ঘরের জানলা-টালনা সবকিছু বন্ধ ছিল। ওইখানে বাতাস ঢোকার কোনো প্রশ্নই সাধারণত এরকমই হয়। মানে আমি যেটা বলব যে ১ম এ দেখা যায় যে কেউ যদি লক্ষ্য করে তাহলে কোনো একজন, মানে এই ব্যাপারটা আমার জীবনেও ঘটেছে এজন্য বলছি। মানে মোমের আলো হঠাৎ করে কাঁপতে শুরু করে। কোনো বাতাস ছাড়াই অকারণে কাঁপতে শুরু করে। অ্যাকচুয়ালি আমরা যেভাবে বসেছিলাম মোমগুলো ছিল আমাদের পেছন সাইডে। হুম, হুম। একদম পেছন সাইডে। সুতরাং দেখা আর যাচ্ছিল না। গতবার যে সুমন ভাই বলল যে
একটা ডিজাইনের কথা বললো যে ঘরের মেঝেতে আঁকা ছিল পেন্টাগ্রাম তো পেন্টাগ্রাম। পেন্টাগ্রাম। তো এই পেন্টাগ্রাম ওই চক্রে বসার জন্য একটা পেন্টাগ্রাম লাগে। তো হুম। যাই হোক, যেই চক্রে বসতে চাক না কেন, পেন্টাগ্রামটা ছাড়া চক্রে বসা যাবে না। তো আমরা যখন এভাবে বসছি, তো হঠাৎ করে বললাম তো লাইট অফ হয়ে গেল, মানে মোমগুলো নিভে গেল এবং ঘরের মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে, কিছু একটা আছে। আমাদের সবার হাতে হাত ধরা, মানে আমরা অন্ধকার, কিন্তু কেউ কাউকে হুম। দেখতেছি না বা অন্য কিছু, মানে জাস্ট আমরা ফিল করতেছি যে সামথিং ইজ হেয়ার, এরকম ওকে। একটা কিছু। কিছু একটা অস্বাভাবিক তো হঠাৎ করে হুটোপুটি শুনতেছি যে মানে কারোর সাথে ধস্তাধস্তি হচ্ছে। তো আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, মানে আমাদের ফ্রেন্ড আসলাম। ও হঠাৎ করে মানে ভয়ে চিৎকার দিয়ে উঠছে। আচ্ছা। আর আসলামের পাশে ছিল রনি। তো বলতেছে যে রনি যেন কি হয়েছে। তো সাথে সাথে আমি উঠে লাইট অন করছি, রুমের লাইটটা অন করার পর দেখতেছি রনি সেন্সলেস মেঝেতে পড়ে আছে। সবাই মানে ছড়াই ছিটা চলে গেছে। আমার সাথে যার হাত ধরা ছিল এপাশে তাদের দুজনের হাত আমি ছাড়িনি তখনও, হুম। মানে ওই অবস্থায় আমি তাদের নিয়ে উঠে লাইট অন করছি। আচ্ছা। তো যাই হোক, তো রনিকে নিয়ে আমরা ওর রুমে চলে গেলাম। ওর রুমে চলে যাওয়ার পরে ওর মুখে পানি ছিটা দিতে দিলাম। দেওয়ার পরে অনেকক্ষণ চেষ্টা করার পর ওর সেন্স ফিরে এবং সেদিন ওর বাসায় কেউ ছিল না। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে মানে ভীতিকর এবং আহ আমরা যে ৮ জন ছিলাম, ৮ জন আমাদের লাইফে মনে হয় এত চরম ভয় কখনো পাইনি। যে আমরা তখনও ফিল করতেছিলাম যে সামথিং ইজ হেয়ার এবং আমাদের আশেপাশে কিছু একটা আছে, অদ্ভুত একটা কিছু। আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা ছিল যে রনি তারপরে প্রায় ২-৩ মাস হসপিটালে ছিল এবং সে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিল। আচ্ছা। সাইকিয়াট্রিস্টের বক্তব্য কি ছিল আসলে? সাইকিয়াট্রিস্টের বক্তব্য ছিল যে সে যখন মানে তাকে আমরা বলছি যে আমরা এমন চক্রে বসছিলাম, তো সে বলতেছে তার বক্তব্য সে তো বলবে সে তো এইসব প্যারানর্মাল ব্যাপার। না সে তার কাছ থেকে তো এটা আশা করা যায় না। সে বলতেছিল এভাবে যে যখন আমরা এইভাবে একসাথে ৮ জন বসছি এবং ৮ জনের একটাই চিন্তা ছিল। তো একজনের সাথে যখন আরেকজন চিন্তা এরকম হয়, তখন একজনের সাথে আরেকজনের চিন্তা মিল হয়ে গেলে তখন ওটা যে কোনো যার মন একটু দুর্বল বা যার মানে কি বলবো, যার ব্রেন এসব চাপ সহ্য করতে পারে না, তার উপরে এটার প্রেশারটা সবচেয়ে বেশি পড়ে। তো সে বলতেছে যে রনি ছিল আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল মনের দিন থেকে। তো সে এই জিনিসটা এতই বেশি বিলিভ করে ফেলছিল যে সে মনে করতেছিল আসলে ওইখানে একটা কিছু আছে এবং সেটা ওর উপরে ভর করছে। এবং চক্রে বসার মূল কথা হলো একজন মিডিয়া লাগে ওইখানে, যার উপরে একদম। আত্মাটা ভর করবে। রাইট। তো সাইকিয়াট্রিস্ট তারপরে মানে দীর্ঘ ৩ মাসের মতো তাকে তার আন্ডারে রাখা হয়েছিল। রনি এখন ইংল্যান্ডে আছে, দেশে নাই। এবং ওর মধ্যে ও ছিল খুবই হাসিখুশি একটা ছেলে। ইভেন কি এখন ওর সাথে আমার যোগাযোগ হয়। কিন্তু আগের মতো সেই প্রাণোচ্ছ্বাস ওর মধ্যে নাই। আমি এখনো আচ্ছা। শেয়ার করি এবং আমাদের সাথে যারা ছিল আর বাকি ৬ জন, রনি আর আমি বাদে আর বাকি ৬ জন, তারা সবাই আর কেউ মানে বুদ্ধিটা ছিল আমার চক্রে বসার অ্যাকচুয়ালি জিনিসটা মানে এই ব্যাপারে আমার একটু কৌতূহল বেশি। তো ওরা আর কেউ আমার সাথে সেভাবে আর যোগাযোগ করতে চায় না, বিশেষ করে রাতের বেলা। হ্যাঁ, সেটা খুবই ন্যাচারাল এবং ব্যাপারটা আসলে সত্যি কথা বলতে বলতে কি আমার কাছে এটা মনে হয় যে কোনো একজন আত্মা নিয়ে আসলাম ঠিক আছে। মানে আমরা অনেক সময় যে ওয়েজা বোর্ড ব্যবহার করি। হুম? আসলে বা রাসেল ভাই, মানে মানে উইজা বোর্ড জিনিসটা আমি উইজা বোর্ড জিনিসটা নিজে মানে ব্যবহার করে দেখছি। উইজা বোর্ড জিনিসটা আসলে আর কিছু না। ওটা যে ব্যবহার করে তার উপরেই ডিপেন্ড করে। না, ব্যাপারটা হচ্ছে যে এখন যেটা হয় যে এটা একটা বাণিজ্যিক দিক থাকতেই পারে বা বাণিজ্যিক দিক হয়তো আছে। আমি সেই প্রসঙ্গে একেবারেই যাব না। আমি যেটা বলব সেটা হচ্ছে যে ওয়েজা বোর্ডে বা যেভাবে হোক না কেন আমরা আত্মা নামালাম। ভালো কথা, খুবই ভালো কথা। হয়তো নামলো, কোনো একটা আত্মা এসে নামলো। আমরা ডাক দিলাম, খুব অন্তর থেকে ডাক দিলাম, বিশ্বাস করলাম কেউ একজন আসবে, আসলো। তারপরে কি করবেন আপনি যদি সে যেতে না চায়? এটারও একটা নিয়ম সে আছে। বলে যে আমি নামছি, আমি যাব না। হ্যাঁ, এটারও একটা নিয়ম আছে। যেমন সবাই যখন হাত ধরে বসে, তো এটা নিয়ম হলো যখন আত্মাটা একজন মিডিয়ার উপর ভর করবে সাধারণত। হুম? তো যখন ভর করবে তাকে যা জিজ্ঞেস করা হবে হয়তোবা তার সে উত্তর দিবে অথবা দিবে না। তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর তাকে চলে যে মানে তারে যখন সরাই দিতে হবে তখন সবার হাত ছেড়ে দিতে হবে। সবাই হাত ধরে বসতে হয় এখানে। হাত ছেড়ে দিতে হবে এবং ওইখানে ছেড়ে দেওয়ার পর ওই যে জায়গাটা থাকে ওই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে ফেলতে হবে এবং প্রত্যেকেরই পরিষ্কার হইতে হবে ভালোভাবে। বুঝলাম। মানে তারপরে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেই অ্যাক্সিডেন্টটা ঘটলে সেটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট এখন ঘটে। এই যে অ্যাক্সিডেন্ট তো ঘটছেই। সেটাই। আমি সেটাই বললাম যে এই ব্যাপারটা নিয়ে এই যে পরীক্ষা-নিরীক্ষা বা যারা চায় করতে তাদেরকে আমি এটা নিয়ে এখনো পরীক্ষা
এখন যারা চাচ্ছে তাদের কথা বলতে পারি না, তবে এটা নিয়ে কিন্তু এখন ব্যাপক হারে পরীক্ষা চলতেছে এবং আগেও একদম। চলছে। একদম এবং সবসময় মানুষের এই ব্যাপারটা নিয়ে অনেক, অনেক বেশি রকমের আগ্রহ সেটা আমরা জানি। কিন্তু কিছু, কিছু ব্যাপার নিয়ে আগ্রহ না থাকাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি যে রাসেল ভাই, একটা জিনিস ইমাজিন করেন যে ঘরের মধ্যে ৮ টা ছেলে যাদের 15 আপ হয়নি। হুম, ৮ টা ছেলে বসে আছে অন্ধকার। তার মধ্যে একটা ছেলে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে গেছে। কোন একটা শব্দ হুম। শোনা যাচ্ছে, ঘরের মধ্যে আলো অফ হয়ে গেল। কি অবস্থা? আমি সেটাই বললাম, আমি সেটাই বললাম। আমার কাছে যেটা মনে হয় যে আচ্ছা এহসান আমাদের এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি। এহসান এসএমএস করে বলছেন যে তিনি বলছেন যে আ আমরা ভৌতিস্টকে খুব মিস করছি। আমি আমার ভাই ইভান কাজিন ছোটন সবাই মিলে রেডিও শুনছি। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।